আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপা। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটার সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড উপকূল, রিমালের আঘাতে এ পর্যন্ত 9 জনের মৃত্যু, সারা দেশে বৃষ্টি। চট্টগ্রামে 3 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টি, উপকূলীয় 19 উপজেলার ভোট স্থগিত। প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সাক্ষাৎ, স্মার্ট দেশ গড়তে সহযোগিতা কামনা। শিরোনাম শুনছিলেন, এবার যাব বিস্তারিত প্রসঙ্গে। ঘূর্ণিঝড় রিমাল স্থল নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে, বইছে ঝড়ো বাতাস। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে অনেক এলাকা, বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, বরিশাল ও চট্টগ্রামে 9 জন প্রাণ হারিয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কমে যাওয়ায় উঠে গেছে বিপদ সংকেত, তবে স্বাভাবিক হয়নি আবহাওয়া। বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইছে উপকূলীয় জেলা বাগেরহাটে, বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে জেলার বেশিরভাগ এলাকা। অনেক গ্রাম 6 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে আছে অনেক মানুষ। অনেক জায়গা এখন পানির নিচে। আমাদের মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের মধ্যেই প্রায় হাঁটুর উপরে পানি। আমরা সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে পেরেছি। উপকূলীয় এলাকা পটুয়াখালীর আবহাওয়া এখনো বেশ খারাপ, উত্তাল রয়েছে সাগর। কুয়াকাটা সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। অব্যাহত আছে বৃষ্টিপাত। কলাপাড়ায় স্রোতের তোড়ে এক যুবক, বাউফলে ঘর চাপায় একজন, আর দুমকিতে গাছ চাপায় এক বৃদ্ধের প্রাণ গেছে। আমরা চেষ্টা করছি যাতে এই মুহূর্তে একজন টুরিস্ট বা স্থানীয় জনগণ অথবা কোনো দর্শক যেন কোনোভাবেই সমুদ্র না নামে, কারণ সমুদ্রে যে প্রচন্ড ঢেউ রয়েছে, এই ঢেউ একজন যে কেউ নামলে একটা বিপদের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশালের রূপাতলীতে নির্মাণাধীন একটি 5তলা ভবনের ছাদ ধসে 2 জনের মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘটনাস্থলেই প্রাণ গেছে ওই 2 ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপকূলে বইছে ঝড়ো বাতাস। নদ নদীর পানি 5 থেকে 7 ফুট বৃদ্ধি পেয়েছে। শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে এক বৃদ্ধ মারা গেছেন। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রামের বায়েজিদ চন্দ্রনগরে দেয়াল ধসে একজন নিহত ও 2 জন আহত হয়েছে। সেখানে এখনো বৈরী আবহাওয়া বিরাজ করছে। উপকূলীয় জেলা ঝালকাঠিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বইছে দমকা হাওয়া। ঘূর্ণিঝড়ের কারণে এখনো অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী আসিফ জামান। তার কাছে জানবো ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান সম্পর্কে। আসিফ, ঘূর্ণিঝড় রিমালের অবস্থান সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর কি বলছে, আর এটি কখন নাগাদ পুরোপুরিভাবে বাংলাদেশ অতিক্রম করতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নিপা, মূলত ঘূর্ণিঝড় রিমাল যেটি আঘাত এনেছে আজকে সকাল নাগাদ, সেটি মূলত এই মুহূর্তে স্থল নিম্নচাপ আকারে যশোর এলাকায় অবস্থান করছে। মূলত এখন সেখানেই অবস্থানটি রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আমি কিছু সময় আগেই আবহাওয়াবিদ আব্দুর রহমান খানের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, যেটি মূলত আজকে সকালে 111 কিলোমিটার পার আওয়ার গতিতে খেপুপাড়া এবং পায়রা স্থলবন্দর এই জায়গাগুলো দিয়ে মূলত আঘাত হানে বাংলাদেশ অংশে, এবং সেটির সে সময়ের গতিবেগ কিন্তু তার 64 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ ছিল। এখন সেটি কিছুটা কমে 48 থেকে 44 কিলোমিটারের মধ্যে তার সর্বোচ্চ গতিবেগটি ধরে রেখেছে। তবে এই স্থল নিম্নচাপটি কিন্তু এখন প্রবল আকারে বৃষ্টি ঝরাচ্ছে, যার প্রভাবে মূলত সারা দেশেই এখন বৃষ্টিপাত হচ্ছে। সেটি প্রবল আকারও ধারণ করতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে আজকের সারাদিনে অর্থাৎ বিকাল 3টা পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ 116 মিলিমিটার বৃষ্টিপাত
রেকর্ড করা হয়েছে, যেটি এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। একই সঙ্গে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে চট্টগ্রামে কিন্তু এই সময়টির মধ্যেই 240 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মূলত আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে এটি আগামীকাল নাগাদ কিছুটা দুর্বল হয়ে, এই ধরনের বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে সেটি মূলত উত্তর দিকে অগ্রসর হবে এবং এভাবেই আর রিবেলটি ধীরে ধীরে দুর্বল হয়ে এগোবে। এখন আবহাওয়া অফিস যেটি জানাচ্ছে যে তার বাতাসের গতিবেগ কমে যাওয়ার কারণে কিন্তু সেটি আর ঘূর্ণিঝড় আকারে বা রিবেল যে নামটি নিয়ে বাংলাদেশে আঘাত এনেছিল রিমাল, সেই নামটি যে ঘূর্ণিঝড়টি ধারণ করেছিল সেটি কিন্তু এখন এই মুহূর্তে নাই, সেটি এখন স্থল নিম্নচাপ পরিণত হয়েছে, যে কারণেই কিন্তু আসলে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে এবং এটি আগামীকাল দুপুর নাগাদ অর্থাৎ আজকে রাত্রেও যে বৃষ্টিপাত হচ্ছে সেটি মূলত চলমান থাকবে এবং আগামীকাল দুপুরের মধ্যে এই বৃষ্টিপাত কমে যাবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। তবে আরেকটি আতঙ্কের বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেটি হচ্ছে উপকূলীয় এলাকায় সেটি জোয়ারের সময় জোয়ারের পানি, সমুদ্রের পানি আরো 10 থেকে 12 ফুট উঁচুতে উঠে জলোচ্ছ্বাসে পরিণত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস এই মুহূর্তে বলছে যে সেটি এখনো তারা যথাযথভাবে রেকর্ড করতে পারেননি, তবে মূলত এই জোয়ারের অংশ কমে যাওয়ার পরে সেটি বোঝা যাবে যে সেটি সর্বোচ্চ কত ফুট উচ্চতায় উঠেছিল। তবে আশঙ্কার কথা কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। নিপা। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ জামান। আসিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। এদিকে ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপের রূপ নিয়ে তার ঢাকার পাশ দিয়ে মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেটের পর দেশের সীমানা পার হয়ে যাবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সন্ধ্যা নাগাদ বা তার পরে ঢাকার পাশ দিয়ে অতিক্রম করার কথা রয়েছে। রিমাল আক্রান্ত সব জায়গায় ভারী ও অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। ভোর 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত ঢাকায় ঝোড়ো হাওয়ার সাথে 116 মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কাল সারাদিনও মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি থেমে গেলে বুধবার নাগাদ আবহাওয়া স্বাভাবিক হবে। এটা আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে অর্থাৎ ফরিদপুর থেকে আমরা মানিকগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি হয়ে সিলেটের দিকে চলে যাবে। সেক্ষেত্রে বৃষ্টিপাতও গ্যাজুয়ালি কমে যাবে। ইতিমধ্যেই ঢাকাতে সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত 116 মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকাতে। সব জায়গাতে আপনার ভারী বর্ষণ হয়েছে এবং এই ভারী বর্ষণ হয়তো আজকে কন্টিনিউ করবে। আমরা আশা করছি কালকে এই বৃষ্টি অনেকটাই কমে যাবে, বিক্ষিপ্ত হয়ে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। দর্শক, এবারে পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন মোহাম্মদ ইমরান। ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সেটা কিন্তু এখনো এই উপকূলীয় এলাকায় পড়ছে। আপনাদেরকে আমি একটি বিষয় জানিয়ে রাখি, এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু গতকাল থেকে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় থেমে থেমে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু সাগরে ভাটা চলছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতের সাগরে কিন্তু ভাটা চলছে, তারপরও কিন্তু সমুদ্রের বুকে ছোট বড় ঢেউ কিন্তু এগিয়ে আসতে পড়ছে। প্রচন্ড বেগে কিন্তু ঝড়ো বাতাস বইছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যে সমুদ্রে একেবারে পানি অনেকটা কমে গিয়েছে, তারপরও কিন্তু সমুদ্রের বুকে ছোট বড় ঢেউ তিনি কিন্তু আসতে পারছে এবং বাতাসের ব্যাপক চাপ কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। আমরা যদি একটু এদিকটা দেখানোর চেষ্টা করি, এখানে সমুদ্রের পাড়ে যে নারিকেল গাছ এবং বিভিন্ন প্রজাতির যে গাছ রয়েছে, সেই গাছ কিন্তু একেবারে হুমড়ি খেয়ে আসলে দুলছে। মোট কথা ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি কিন্তু এখনো এই উপকূলীয় এলাকায় এর রেশ কিন্তু এখনো কাটেনি। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে যখন জোয়ার ছিল, এই ঘন্টাখানে আগেও কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ার ছিল। এই জোয়ারের সময় কিন্তু অনেক বেশি কিন্তু পানি হয়েছে এবং সমুদ্রের বুকে কিন্তু বড় বড় ঢেউ কিন্তু আশ্রয় পড়েছিল। তবে এখন ভাটা থাকায় কিন্তু সেটা এখন আর নেই। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু পটুয়াখালী জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আমরা গতকাল কিন্তু পটুয়াখালী জেলা পুলিশের যে পুলিশ সুপার রয়েছে তাকে এবং থানা পুলিশ সদস্য, পুলিশের সদস্য এবং নৌ পুলিশের সদস্যদের কিন্তু আমরা এই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় উপস্থিতি লক্ষ্য করেছি। এছাড়া উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা কিন্তু এই কুয়াকাটার প্রায় কুয়াকাটা এবং কলাপাড়ার প্রায় 13,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়েছেন। তো এই মুহূর্তে কিন্তু থেমে থেমে কুয়াকাটা এলাকায়
বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো হাওয়া কিন্তু বইছে। মানুষের মধ্যে এখনো কিন্তু একটি আতঙ্ক কিন্তু বিরাজ করছে। তো আসলে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দর্শক, পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড় রিমালের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমরান। খুলনায় ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। গতকাল রাতে ঘূর্ণিঝড় রেমাল আঘাত থামলেও তার রেশ কিন্তু এখনো রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট জেলার রামপাল উপজেলাতে। রামপাল উপজেলার জিয়নগর জেলার সামনেই কিন্তু কুচিয়াখালী চ্যানেল ছেঁকে যাচ্ছে এবং সেই কুচিয়াখালী চ্যানেলের পানি উপচে কিন্তু একেবারেই যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং একই সাথে শুধু বাগেরহাট জেলাতে যতটুকু এখনো পর্যন্ত জেলা প্রশাসন তাদের সম্পত্তি নিশ্চিত করেছে সেটি প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং 12 থেকে 15,000 মৎস্যজীবী প্লাবিত হয়ে গিয়েছে। এছাড়া খুলনার কয়রা উপজেলাতে 3টি জায়গাতে বাঁধের ভাঙন দেখা দিয়েছে এবং প্রায় 5টি গ্রাম প্লাবিত হয়েছে। 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বলে আমরা প্রশাসনের কাছ থেকে এখনো পর্যন্ত জানতে পেরেছি এবং কয়েক হাজার মৎস্যজীবী মধ্যে প্লাবিত হয়েছে। খুলনার কাকপ উপজেলাতে একই অবস্থা হয়েছে, সেখানে বেড়িবাঁধের 2টি জায়গাতে ভাঙন দেখা দিয়েছে এবং 3টি গ্রাম প্লাবিত হয়েছে, প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই ধরনের প্রতিনিয়ত দুর্যোগের সংবাদ কিন্তু আমরা পাচ্ছি। একটি বিষয় হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল খুলনা অতিক্রম করলেও কিন্তু তার যে পশ্চাৎ ভাগ রয়েছে সেই পশ্চাৎ ভাগের তাণ্ডব কিন্তু এখন খুলনাতে চলছে এবং তার সঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। জোয়ারের সাথে সাথে এই ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার পরিমাণটা বাড়ছে এবং এই বাড়াতে আগামীতে কতটুকু বিপর্যয় আসতে পারে সেটি নিয়ে কিন্তু শঙ্কিত রয়েছে প্রশাসনের কর্মকর্তারা। তাদের পরবর্তী চ্যালেঞ্জ হবে যে ঘূর্ণিঝড় শেষ হয়ে যাওয়ার পরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা। এটি ছিল খুলনা থেকে ঘূর্ণিঝড় পরবর্তী। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা রাত জেগে দুর্যোগ মোকাবিলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন, তদারকি করেছেন, উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। প্রায় 17 ঘন্টা পর চালু হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা। ভোর 5টা থেকে পুনরায় যাত্রী সেবা সহ রানওয়ের কার্যক্রম শুরু হয়। এর আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। কর্ণফুলী তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল দিয়েও যান চলাচল শুরু হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে। এতে নগরের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। অনেক বাড়ি ও দোকানেও পানি ঢুকেছে। জলাবদ্ধতার কারণে সকালে অফিসগামী মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। ঘূর্ণিঝড় রিমালের কারণে 19টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। আগামী বুধবার 3য় ধাপে এসব উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল, ইসি সচিব জানান। অনেক নির্বাচনী এলাকায় জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করার পাশাপাশি বেড়িবাঁধ ভেঙেছে, কোথাও গাছ উপড়ে পড়েছে এবং কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সবকিছু বিবেচনা নিয়ে এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 19টি উপজেলায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছেন,
কোথাও কোথাও ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়েছেন, কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই বৃষ্টি পানি একদিনের মধ্যে যদি কমে না যায়, তাহলে সেখানে ভোটার উপস্থিতি এবং যারা ভোট কেন্দ্রে মালামাল পৌঁছানো এগুলো একটু কষ্টসাধ্য হবে মর্মে মাঠ প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছে এবং তারাই সুপারিশ করেছে এইগুলোর ভোটগুলোকে পিছিয়ে দেয়। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভারতের কলকাতায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার রাতে এন্টালি থানা এলাকার বিবির বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখা ও হাওড়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অনেক জায়গায় মেট্রো পরিষেবাও বন্ধ। রবিবার রাত 8টার পর পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 135 কিলোমিটার বেগে আঘাত হানে রিমাল। সকালে ঝড়ের গতিবেগ কমলেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রিমালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর। এতে বহু গাছ ভেঙে পড়েছে, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, ফলে অনেক জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধি দল। সকালে গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে 4 দিনের সফরে রবিবার রাতে এই প্রতিনিধি দলটি ঢাকায় আসে। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে অ্যাডভোকেসি করা বাংলাদেশ ইউএস বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশব। তার সঙ্গে রয়েছেন কাউন্সিলের উচ্চ পর্যায়ের নির্বাহীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সহ অন্যান্যরা। এই সময় উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রাপথে মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বেশি নীতিগত সুবিধা দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। জনগণকে রক্ষা নয়, তারেক রহমানকে শাস্তি দেয়াই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। মানববন্ধনে নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, দেশ যখন দুর্যোগে তখন জনগণের জানমালের ওপর গুরুত্ব না দিয়ে সরকারের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হলো তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। সাবেক সেনা ও পুলিশ প্রধানের নিষেধাজ্ঞার দায় কোনোভাবেই এই সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। দেশ যখন দুর্যোগের মুখে, তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না। দেশের সাবেক সেনা প্রধান, পুলিশ প্রধান তারা আন্তর্জাতিক স্যাংশনের মুখে পড়ার পরেও সেগুলোর কোনোটাই মূল সমস্যা না। একমাত্র কাজ তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে শাস্তি দেওয়া। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4টি ওয়ার্ডে পাহাড় ধসের কারণে সৃষ্ট ক্ষতির প্রভাব কমিয়ে আনতে কাজ শুরু করবে জিএফএফও, সেভ দ্য চিলড্রেন ও ইপসা। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। প্রাথমিকভাবে 7 নম্বর পশ্চিম 16 শহর, 8 নম্বর শুল্কবহর, 9 নম্বর উত্তর পাহাড়তলি এবং 14 নম্বর লালখান বাজার ওয়ার্ডে কাজ শুরু করবে ইপসা। উপজেলা নির্বাচনের মাঠে ব্যবসায়ীদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে শতকরা 67% প্রার্থী ব্যবসায়ী। এর মধ্যে কোটিপতি রয়েছেন 106 জন। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে আজ এ তথ্য জানায় টিআইবি। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। যেসব প্রার্থী আগে উপজেলার দায়িত্ব পালন করেছেন তাদের আয় বৃদ্ধির তথ্য সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। ক্ষমতায় থাকলে যারা নির্বাচিত, যারা তুলনামূলকভাবে নির্বাচিত হননি, তাদের তুলনায় তুলনামূলকভাবে অনেক গুণ বেশি সম্পদের মালিক হয়েছেন, আয় ও সম্পদের মালিক হয়েছেন। অর্থাৎ ক্ষমতায় যেতে পারলে সম্পদ বাড়ানো যায়, সেটি হচ্ছে মূল বিষয়। হলফনামায় অনেক প্রার্থীর দেওয়া আয়ের তথ্য নিয়ে প্রশ্ন তোলে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এই সংগঠন। সম্পদের বিবরণী দেওয়া হয়েছে সেটি পর্যাপ্ত কিনা, যথেষ্ট কিনা বা এর বাইরেও আছে কিনা, সেগুলো যেরকম খতিয়ে দেখা দরকার।
আবার আয় সম্পদ যে বেড়েছে সেটা বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা খতিয়ে দেখা দরকার। এই কাজগুলো নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন করার কথা। আগের 2 ধাপের মতো এবারও ব্যবসায়ীদের আধিপত্য রয়েছে বলে জানায় টিআইবি। রাজনীতিতে ব্যবসার যে প্রভাব এটা কিন্তু হঠাৎ করে হয় না, এটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। মানে এমন একটা জায়গা চলে আসছে, এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। রাজনীতি এখন ব্যবসার হাতে জিম্মি হয়েছে এবং আমাদের দেশে যেটা ব্যবসা সেটাই রাজনীতি, যেটা রাজনীতি সেটা ব্যবসা। দেখা যাচ্ছে খুবই দৃশ্যমান এবং নিজেদের তথ্য অনুযায়ী এখানে একটা মুনাফার সম্পর্ক আছে রাজনীতি অংশগ্রহণ। মোট 1419 জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে বলে জানায় সংগঠনটি। নির্বাচন গণতন্ত্রের একটা অন্যতম। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সম্প্রতি সেনা কর্মকর্তাদের নিয়ে একটি গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি রক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অফ এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টারের 12তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় অসৎ উদ্দেশ্যে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা জানান তিনি। পার্টেক্স এগ্রো লিমিটেডকে ইআরপি সফটওয়্যার সেবা দেবে সিসনোভা ইনফরমেশন সিস্টেমস লিমিটেড। এ লক্ষ্যে সিসনোভা ও পার্টেক্স এগ্রো একটি চুক্তি সই করেছে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে পার্টেক্স স্টার গ্রুপের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। সিসনোভার পরিচালক কাজী জাহিন হাসান ও পার্টেক্স এগ্রোর নির্বাহী পরিচালক আম্মান আল আজিজ নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। পার্টেক্স স্টার গ্রুপের পরিচালক আমিদ আল আজিজ, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী, হেড অফ আইটি অপারেশন হুমায়ুন কবির, সিসনোভা হেড অফ সেলস মোহাম্মদ আরিফুল ইসলাম, ইআরপি সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার সৈয়দ রাকিব হাসান ও ওয়াইদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পার্টেক্স এগ্রোর বীজ উৎপাদন থেকে বিপণন প্রক্রিয়া দ্রুত ও সহজ করবে সিসনোভার সিড ইআরপি। শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কিশোরগঞ্জের ভৈরবের প্রত্যন্ত গ্রাম বাঁশগাড়িতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়ার গ্রুপ ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার HBM ইকবাল। জুলাই 2024 সামার সেশনে ভর্তি কার্যক্রম শুরু করেছে শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এ উপলক্ষে সম্প্রতি 2023 সালের HSC ও সমমান এবং 2024 সালের SSC ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনার আয়োজন করে শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধনার পর বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করা হয়। দর্শক, দীপ্ত সংবাদ শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। ঘূর্ণিঝড়ের লণ্ডভণ্ড উপকূল, রিমালের আঘাতে এ পর্যন্ত 9 জনের মৃত্যু, সারা দেশে বৃষ্টি। চট্টগ্রামে 3 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টি, উপকূলীয় 19 উপজেলার ভোট স্থগিত। প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সাক্ষাৎ, স্মার্ট দেশ গড়তে সহযোগিতা কামনা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।